হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর বিষয়ে আলোচনা করব। আপনি যদি এই একাদশীর ব্রত সম্পূর্ণভাবে পালন করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আপনি কবে এই কামদা একাদশীর ব্রত পালন করবেন, এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্যই বা কী, এই একাদশীর ব্রত পালন করলে কী বা ফল পাওয়া যায়, এই একাদশীর ব্রতফল কীভাবে অন্যকে অর্পণ করা যায়, এই একাদশীর ব্রতের পারণের সময়সূচি বা কী বা পারণ মন্ত্রই কী, সে সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সবার প্রথমেই আমাদের জেনে নেওয়া যাক এই কামদা একাদশীর ব্রত আমরা কবে পালন করব। 2025 সালের আসন্ন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী নামেও পরিচিত। চৈত্র মাসের শেষ একাদশী। এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই জীবনে সুখময় ও আনন্দময় করতে চাইলে তাহলে অবশ্যই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং একাদশীর ব্রত পালন করুন। প্রথমে জেনে নেব এই একাদশীর ব্রত কবে পালন করতে হবে। এই একাদশীর ব্রত পালন করতে হবে 9 এপ্রিল 2025 অর্থাৎ বুধবার, বাংলার 26শে চৈত্র। তবে কিছু কিছু স্থানে এই একাদশীর ব্রত 8ই এপ্রিল করতে হবে। সেই স্থানগুলো হলো দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, কলম্বা, বৃন্দাবন, ব্যাঙ্গালোর, ত্রিবন্দম, আমেদাবাদ, মুম্বাই, নাগপুর, উধমপুর প্রভৃতি। আর বাদবাকি অন্যান্য সকল স্থানেই এই একাদশী ব্রত আমরা পালন করব 9 এপ্রিল 2025 অর্থাৎ বুধবার। আর পালন করতে হবে তার পরের দিন সকাল 5টা 20 থেকে সকাল 9টা 32-এর মধ্যে। এরপর আমরা আসবো এই একাদশী কেন অতি গুরুত্বপূর্ণ। এই একাদশী পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয়। অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদ কিছুমাত্র থাকলে তার পূর্বে দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। এটা পালন করব আমরা 9 এপ্রিল 2025 অর্থাৎ বুধবার। শাস্ত্র অনুযায়ী যারা এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করে না তাদের বহুকাল নরকে বাস করতে হয়। এরপর আমরা আলোচনা করব কামদা একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রতমাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পরম পুরুষোত্তম ভগবান, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেছেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম রাগপুরে স্বর্ণ নির্মিত ঘিয়ে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের এই মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরীকের কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে খুব অভিশাপ দিল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও,
বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিশিষ্ট প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতি সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্যা পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদ উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যই আমি আপনার কাছে এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্ল পক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তাঁর পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল কামদা একাদশীর ব্রতকথা। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত না নেন কেশব ওষিদ সুমুখ না তো জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন আমাদের পারণ সম্পন্ন করতে হয়। আমরা পারণ করব পরের দিন সকাল 5টা 20 থেকে সকাল 9টা 32-এর মধ্যে। আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।